কিছুটা সময় অতিবাহিত হয়েছে। চারিদিকটা ভরে উঠেছে সূর্যের আলোয়। নীরব শহরটা ব্যস্ত হয়ে উঠেছে অনেকটাই। সূর্য পলাশ শিকদারের সাথে বসেছিল বসার কক্ষে। জামাই শ্বশুর মিলে গল্প করছিল। হঠাৎ খাবারের কক্ষ থেকে ডাক পড়ল তাদের। দুজনেই উঠে দাঁড়ালো। খাবার কক্ষে আসতেই দেখলেন টেবিলে বেশ কয়েকটা চেয়ার খালি আছে। তবে এর মধ্যে একটা চেয়ার পৃথার পাশের। সূর্য মনে মনে খুশি হলো। একটু এগিয়ে গিয়ে বসবে সেখানে, ঠিক তখনই পিয়াল এসে বসে পড়ল। এই ছেলেটা সবসময় এমন করে। তার আর পৃথার মধ্যে বাধা হতে না পারলে যেন তার পেটের ভাত হজমই হয় না। মেজাজ বিগড়ালো সূর্যের। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, তোর পাছার ওপর ফোড়া উঠবে বদমাস। আমাকে আমার বউয়ের পাশে বসতে দিলি না? আমি অভিশাপ দিলাম তোর পাছার উপর যেন 20-25টা ফোড়া ওঠে, আর বসার মতো অবস্থায় না থাকিস, বেয়াদব। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। পৃথাদের ছাদে পিয়াসের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। মেয়েরা সকলে গায়ে হলুদের শাড়ি পরেছে আর ছেলেরা সবুজ পাঞ্জাবি। পৃথা বেশ কিছুটা সময় নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে সাজালো। শরীরে হলুদ শাড়ি, হালকা একটু মেকআপ, কাঁচা ফুলের গহনা আর ওষ্ঠে লিপস্টিক। ব্যাস এইটুকু সাজেই ভীষণ সুন্দর লাগছে তাকে। সূর্য পৃথার সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরল তাকে। উন্মুক্ত কাঁধে নাক ঘষে বলল, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। পৃথা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো স্বামীর বন্ধন থেকে। বিরক্ত নিয়ে বলল, ছাড়ুন, সাজ নষ্ট হয়ে যাবে আমার। সূর্য ঠোঁট কামড়ে হাসল। চোখের ইশারা দিয়ে বলল, এসো না, সাজটা পুরোপুরি নষ্ট করে দেই তোমার। পৃথা দূরে সরে গেল সাথে সাথে। শাসিয়ে বলল, একদম না। কথাটি বলে মেয়েটা এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। সূর্য পিছু নিল তার। গলা বাড়িয়ে বলল, আস্তে হাঁটো বউ, এই সময়ে এভাবে দৌড়াতে হয় না, আমার ছাউপোনাদের কষ্ট হবে। পৃথার সাথে সাথে ইরাও বেরিয়ে এলো বাইরে। হলুদ শাড়িতে বেশ মানিয়েছে মেয়েটাকে। মুখে হালকা সাজের প্রলেপ। তাকে দেখেই থমকে গেল আরশ। এই প্রথম মেয়েটাকে শাড়ি পরতে দেখছে সে। বেশ সুন্দর মানিয়েছে মেয়েটাকে। আরশের হৃদস্পন্দন গাঢ় হলো। অস্পষ্ট স্বরে আওড়ালো, সুন্দর। পরক্ষণে আবার নিজের ভাবনার ওপর নিজেই ধিক্কার জানালো। এসব ভাবাও তার জন্য পাপ। যেখানে পাবে না জানে সেখানে মায়া কমাতে হয়। আরশ চোখ ঘোরালো। একরাশ হতাশা নিয়ে গমন করলো অন্যত্র। পৃথা বাইরে এসে স্টেজে ভাইয়ের দিকে যেতে উদ্যত হলো। তখনই কোথা থেকে একটা ছেলে এসে দাঁড়ালো তার পথ থাকলে। ওষ্ঠে হাসি নিয়ে শুধালো, আপনি পিয়াস ভাইয়ের বোন না? পৃথা সৌজন্যসূচক হাসলো। মাথা নাড়িয়ে জবাব দিল, জি। ছেলেটা মাথা চুলকালো। একটু ইতস্তত করে বলল, আমি রাতুল, আপনার নাম? পৃথা কিছু বলবে তার আগে পেছন থেকে সূর্যের কণ্ঠস্বর শোনা গেল। ভারী কণ্ঠে সে বলল, পৃথা ইসলাম, সূর্য চৌধুরীর বউ, এবং অতি শীঘ্রই তার বাচ্চার মাও হবে। আর কিছু জানার আছে? রাতুল নামের ছেলেটা বোধহয় অবাক হলো। পৃথা যে বিবাহিত সে বুঝতে পারেনি। অবশ্য পৃথার বিয়ের সম্পর্কে রাজশাহীতে তাদের পাড়া প্রতিবেশীরাও জানে না তেমন। রাতুল কিছুটা বিস্ময় নিয়ে শুধালো, আপনি বিবাহিত? সূর্য এগিয়ে এসে দাঁড়ালো রাতুলের মুখোমুখি। কপালে ভাঁজ ফেলে বলল, হ্যাঁ, কেন, আপনার তাতে কোনো সমস্যা? ঢোক গিলল রাতুল। আমতা আমতা করে বলল, না, আসছি আমি। ওই দিক থেকে কে যেন ডাকছে আমাকে। কোনো রকমে জবাবটা দিয়ে কেটে পড়ল রাতুল। পৃথা মাথা ঘুরিয়ে তাকালো সূর্যের দিকে। কপাল কুঁচকে বলল, ছেলেটাকে ওভাবে বললেন কেন? দৃষ্টি তীক্ষ্ণ হলো সূর্যর। গম্ভীর কণ্ঠে বলল, ওর যে চোখ তুলে ফেলেনি এই অনেক। কত বড় সাহস বদমাসটার, আমার বউয়ের দিকে তাকাই। পৃথা বলল না আর কিছু। এর সাথে কথা বলে লাভ নেই। ওদিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পিয়াসকে হলুদ লাগাচ্ছে সবাই, তাই সেদিকে চলে গেল সে। চোখের পলকে কেটে গেল কয়েকটা দিন। ভালোই ভালোই পিয়াস আর রিধির বিয়ে সম্পূর্ণ করে ঢাকায় ফিরেছে সবাই। সেই সাথে পৃথার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদে আনন্দ ছড়িয়ে পড়েছে দুই পরিবারেই। তবে এই এত আনন্দের মধ্যেও খুশি হতে পারছে না ইরা। তার কপালে বোধহয় আনন্দ নেই, বরং যাতনা রয়েছে। পিয়াসের বিয়ের সময় ইরাকে দেখেই পছন্দ করেছে রিধির খালাতো ভাই। ইতোমধ্যে চৌধুরী বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছেন তারা। রিধির খালার পরিবার ভালো, ছেলেও ভালো, না করার মতো কোনো কারণ নেই। তাছাড়া মেয়ের বয়স হয়েছে, অনার্স পড়ছে।
এখনই তো বিয়ের দেওয়ার সময়। চৌধুরী পরিবারের সবাই বেশ রাজি এই প্রস্তাবে, কিন্তু যাকে নিয়ে বিয়ের কথা সে রাজি হতে পারছে না। তার মনে যে আরশ বাসা বেঁধেছে। আরশকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারে না ইরা। আবার পরিবারের সামনে জোর গলায় বলতেও পারছে না আরশের সাথে তো তার প্রেম নেই। সেই ধরনের কথাও তাদের মধ্যে হয়নি কখনো। কোন ভরসায় ইরা আরশকে নিয়ে নিজের পরিবারের সাথে কথা বলবে? ছেলেটা যদি তাকে ভালো না বাসে তখন কি হবে? যদিও আরশের চোখের ভাষা প্রতিবারই ইরাকে ভালোবাসার ইঙ্গিত দিয়েছে, কিন্তু মুখে তো বলেনি। আচ্ছা, একবার শেষ চেষ্টা তো করাই যায়। তো আরশকে অন্তত একবার জানানো উচিত সবটা, নয়তো সারা জীবন একটা আফসোস নিয়ে কাটাতে হবে। ইরা দিশেহারা হলো। আরশের অপেক্ষায় বসে রইল সে। আরশ বাড়িতে ফিরল রাতের দিকে। তার আগমনের সংবাদ পেয়েই ইরা ছুটে গেল তার কক্ষের দিকে। চিন্তা ও অস্থিরতার বশবর্তী হয়ে দরজায় কোনোভাবে টোকা না দিয়ে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ল ভেতরে। আরশ শার্ট বদলাচ্ছিল। শক্তপোক্ত পুরুষালী দেহ থেকে শার্টটা পুরোপুরি খুলতেই ইরার আগমন। হকচক কালো ছেলেটা দ্রুত একটা টি শার্ট নিয়ে গায়ে জড়ালো। অপ্রস্তুত হয়ে বলল, তুমি এভাবে কিছু বলবে? ইরাও অপ্রস্তুত হলো কিঞ্চিত। এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দিল, কি বলবে? ইরা সময় নিল একটু, ইতস্তত করে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আরশ ভাই। আরশের কলিজাটা যেন ধক করে উঠল। মনে হলো যেন বুকের ভেতর একটা কেউ খামচে ধরেছে। তার প্রিয়সীর বিয়ে, তাও অন্য কারোর সাথে, এও কি সহ্য করা যায়? কিন্তু করারও যে কিছু নেই। আরশ চাইলেই কি ইরাকে নিজের করে নেবে? আরশ চাইলেই কি ইরাকে নিজের করে পাবে? তাদের মধ্যে অনেক বাধা। তার থেকে মেয়েটার অন্যত্র বিয়ে হওয়াই ভালো, সুখে থাকবে। বুকে একরাশ ব্যথা, তবু জোরপূর্বক ওষ্ঠে হাসি ফুটিয়ে আরশ বলল, এ তো খুশির সংবাদ, মিষ্টি খাওয়াবে না? ইরা আশাহত হলো। সে ভেবেছিল আরশ হয়তো কোনো প্রতিক্রিয়া দেখাবে, বিয়ে ভাঙার জন্য কিছু বলবে, কিন্তু তেমন কিছু হলো না। তবে কি আরশ তাকে ভালোবাসে না? মেয়েটা মলিন স্বরে বলল, আপনার আর কিছু বলার নেই? আরশ কিছুটা নড়বড়ে কণ্ঠে বলল, অভিনন্দন ও শুভকামনা তোমার নতুন জীবনের জন্য। ইরার হৃদয় ভারী হলো। তবে কি তার ধারণা ভুল? আরশ তাকে ভালোবাসে না? এতদিন ছেলেটার চোখের ভাষা পড়তে সে ভুল করেছে? ইরার চোখ দুটো টলমল করে উঠল। নড়বড়ে হলো পা জোড়া। সে আর আরশের সামনে দাঁড়িয়ে থাকার মতন শক্তি পেল না। দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল আরশ। বিড়বিড়িয়ে বলল, ভালোবাসলেই কি পেতে হবে? থাক না কিছু ভালোবাসা অপূর্ণ দীর্ঘশ্বাস হয়ে। মাঝরাত, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। মাঝে মাঝে কেঁদে উঠছে রাস্তার নেড়ি কুকুরগুলো। সাথে ইরার হৃদয়ও করুণ আজ। নিজের মনকে অনেক বোঝালো, কিন্তু মন যে মানছে না। মন বলছে ভালোবাসার কথাটা একবার তার বলা উচিত আরশকে। তখন তো শুধু বিয়ের কথা বলেই ছুটি এসেছিল। হতে পারে আরশ ভেবেছে এই বিয়েতে ইরা রাজি, তাই এমনটা বলেছে। ইরা নিজেকে ধাতস্থ করলো। কক্ষ থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো আরশের কক্ষের সামনে। হাত উঁচিয়ে টোকা দিয়ে এলো বন্ধ দরজায়। আরশ ঘুমোয়নি। প্রেয়সীর বিয়ে শুনে কি আর তার চোখে ঘুম আসে? কিঞ্চিত সময়ের ব্যবধানে দরজা খুলল সে। ইরাকে এত রাতে তার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। কপালে ভাঁজ ফেলে শুধালো, এত রাতে হঠাৎ, কিছু বলবে? ইরা সময় নিল একটু। মাথা নত করে বলল, আপনার সাথে কিছু কথা বলার ছিল, ভেতরে আসি? চাপা দীর্ঘশ্বাস ফেলল আরশ। কণ্ঠ স্বাভাবিক রেখে জবাব দিল, এত রাতে একজন পুরুষের কক্ষে একজন নারীকে দেখলে খারাপ ভাববে সবাই। ইরার চোখ জোড়া ছলছল করে উঠল। দিশেহারা হলো হৃদয়। আরশের এমন কথা তার ভেতরে একটু হলেও সংশয় সৃষ্টি করল। কিন্তু না, তাকে থেমে গেলে চলবে না। যে করেই হোক আজ তার মনের কথা জানাতেই হবে, নয়তো সারা জীবন ভালোবাসা হারানোর কঠিন অনলে পড়তে হবে। প্রিয় মানুষটাকে হারিয়ে কষ্টের সায়রে ভেসে বেড়াতে হবে।
ইরা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। এরপর আর সময় না নিয়ে বলেই ফেলল, আমি আপনাকে ভালোবাসি আরশ ভাই। আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমি। আরশ যেন আগে থেকেই জানতো এমন কিছু হবে। ইরা যেমন তার চোখের ভাষা পড়েই বুঝে নিয়েছিল ভালোবাসার কথা, তেমনি আরশও বুঝে নিয়েছিল। তবে প্রিয়সীর কণ্ঠে ভালোবাসার কথা শুনে একদিকে যেমন ভালো লাগছে, তেমন অন্যদিকে হৃদয় ভারী হচ্ছে। এত ভালোবাসার পরও তারা দুজনকে পাবে না। অনেক কষ্টে নিজেকে দমিয়ে নিল আরশ। বুকের ভেতর পাথর চাপা দিয়ে বলল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ইরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। প্রিয় মানুষের কণ্ঠে ভালোবাসি না শোনাটা নিশ্চয়ই সুখকর নয়। দুমড়ে মুচড়ে উঠল মেয়েটার ছোট্ট হৃদয়। দু কর্ণ যেন ব্যথায় অবশ হলো। অসহায়ের মতো বলল, আপনি মিথ্যা বলছেন। আপনার চোখ যে অন্য কিছু বলছে আরশ ভাই। মানুষের চোখ পড়া কি এতই সহজ? তুমি হয়তো ভুল করেছ। ইরা আর দাঁড়িয়ে থাকতে পারল না ওই স্থানে। এক ছুটে চলে গেল নিজের কক্ষে। আরশ দরজা বন্ধ করে দিল। বসে পড়ল মেঝেতে। প্রিয় মানুষকে ফিরিয়ে দেওয়াটা তার জন্য সহজ ছিল না। আজ যদি তার বাবা মা বেঁচে থাকতো তবে বোধ হয় এমনটা হতো না। নিজের ভালোবাসার নারীকে, প্রিয়সীকে নিজের করে পেত। কেউই চাইবে না তার মতন একটা অনাথ ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে। উল্টো তুর্যর সাথে তার সম্পর্ক নষ্ট হবে। সবাই ভাববে সে যে থালায় খেয়েছে সেই থালায় ফুটো করেছে। ইরার উপরও চাপ আসবে। তাছাড়া তুর্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট করতে চায় না আরশ। এই পৃথিবীতে তুর্যর থেকে বড় শুভাকাঙ্ক্ষী যে আর কেউ নেই তার। তুর্যের সাথে দেখা হওয়ার পর থেকে তাকে সবসময় আপনজনের মতো আগলে রেখেছে সে। বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। এই যে তার বাবা মায়ের হত্যাকারীকে খুঁজে ঝাঁপিয়ে পড়েছে বিনা দ্বিধায়। নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। তার সাথে কিভাবে বেইমানি করবে আরশ? এমনিতে মুখে যাই বলুক না কেন, তুর্য তাকে ভীষণ ভালোবাসে। আর সেই লোকটার অগোচরে তার বোনের সাথে প্রেম করে তাকে ধোঁকা দিতে পারবে না আরশ, কিছুতেই না। রাত হয়েছে। মাঝখানে কেটে গেছে গোটা একটা দিন। খাবার টেবিলে খেতে বসেছে সবাই। আগামীকাল ইরাকে দেখতে আসবে, তা নিয়ে কথা চলছে। তুর্য খেতে খেতে আরশকে বলল, আগামীকাল ছুটি নে, বাড়িতে থাকবি তুই। কত কত কাজ। আরশ না করল না। বুকের ওপর পাথর চাপা দিয়ে মেনে নিল তুর্যের কথা। তবে খাবার যে আর গলাদে নামছে না। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সে নিজেই করবে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? সৃষ্টিকর্তা এত যন্ত্রণা কেন দিচ্ছেন তাকে? জীবনে করা কোন পাপের এত বড় শাস্তি দিচ্ছেন? কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত কক্ষে গেল আরশ। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে তার। কান্না পাচ্ছে ভীষণ। এভাবে নিজের প্রিয় নারীকে অন্য কারো হতে সে কিভাবে দেখবে? আজ যদি তার বাবা মা বেঁচে থাকতেন, একটা সুন্দর পরিবার থাকতো, তবে বোধ হয় পরিস্থিতিটা ভিন্ন হতো। বাবা মাকে দিয়ে এই চৌধুরী পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাতো। প্রিয় নারীকে নিজের করে নিত বিনা দ্বিধায়। বিছানার পাশে টেবিলের ওপরে রাখা নিজের ব্যক্তিগত ডায়েরি আর একটা কলম হাতে নিয়ে পা এগিয়ে গেল কক্ষের সাথে লাগোয়া বারান্দায়। কষ্টটা একটু লাঘবের উদ্দেশ্যে একটা কাগজ লিখল। প্রিয় ইরাবতী, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তবে এত ভালোবাসার পরেও আমি অসহায়। আমার মতন একজন এতিম চালচুলোহীন ছেলে যে তোমার যোগ্য নয়। আচ্ছা, আমাদের যখন মিলন লেখাই ছিল না, তবে কেন দেখা হলো? কেন নিজের অজান্তেই দুজনের প্রেমে পড়লাম, তীব্রভাবে ভালোবাসলাম একে অপরকে? জানো তো মেয়ে, তোমার বিয়ের সংবাদ শুনে আমার কষ্ট হচ্ছে ভীষণ। দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে মরে যাব। তবে শেষ অবধি মরব না বোধ হয়। হৃদয়ের মৃত্যু ঘটলেও
এই নশ্বর শরীরটা বেঁচে রইবে। এই শহরে দেহের মৃত্যু না ঘটলে তাকে মৃত ঘোষণা করা যায় না। আমিও বেঁচে রইব সেভাবেই। সৃষ্টিকর্তার নির্মম শাস্তিস্বরূপ তোমাকে দেখব অন্য কারোর সাথে, অন্য কারো পাশে। জানো তো, আমার জীবনে একটা আফসোস রয়ে গেল সারা জীবনের জন্য, তোমাকে না পাওয়ার আফসোস। তবে বলবো, ভালো থেকো তুমি। আমি ছাড়া অন্য কারোর বুকে ভীষণ ভালো থেকো। ইতি, তোমার না হওয়া প্রিয় পুরুষ। লেখা শেষ করে চিঠিটার দিকে তাকিয়ে মলিন হাসল আরস। নীরবে নিঃশব্দে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কাগজটার ওপর। এভাবে কতটা সময় এই কাগজখানির দিকে তাকিয়েছিল জানা নেই। তবে নিজের ভালোবাসার কোনো প্রমাণ রাখতে চাইল না সে। যদিও কারো হাতে পড়ে যায় এই লেখাটা, তবে ভুগতে হবে ইরাকে। আরস চায় না তার জন্য এই মেয়েটা আর ভুগুক। এমনিতেই তাকে ভালোবেসে কম কষ্ট পাচ্ছে না। চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফু দিয়ে উড়িয়ে দিল সে বাইরে। অশ্রুসিক্ত নয়নে বলল, উড়িয়ে দিলাম আমি তোমায় প্রিয় ভালোবাসা। ইরা দাঁড়িয়েছিল বারান্দাতেই, ঘুম আসছিল না। হঠাৎ আরসের বারান্দা থেকে কিছু কাগজের টুকরো পড়তে দেখে কৌতূহল অনুভব করলো। এত রাতে কি ছিঁড়ে সে বাইরে ফেলবে? মেয়েটা দৌড়ে নিচে গেল। ঘাসের ওপর থেকে কাগজের টুকরোগুলো কুড়িয়ে নিল দ্রুত। অতঃপর টুকরোগুলো সাজিয়ে মেলানোর চেষ্টা করলো। ছেঁড়ার দরুন সবকটা স্পষ্ট না হলেও ইরাবতী, ভালোবাসি এবং অসহায় শব্দ 3টা স্পষ্ট। বোধহয় সৃষ্টিকর্তা তার কৃপার্তেই এই শব্দ 3টিকে অক্ষত রেখেছেন। ইরার কপাল কুঁচকে এলো। কে এই ইরাবতী? তবে কি আরস অন্য কাউকে ভালোবাসে? বক্ষস্থলে সূক্ষ্ম চিনচিনে ব্যথার আভাস পেল ইরা। মনে হলো যেন কেউ বিষাক্ত কোনো তীর ছুঁড়ে মেরেছে তার হৃৎপিণ্ড বরাবর। কিন্তু পরক্ষণে আবার তার হৃদয়ে কড়া নাড়ল, ইরা থেকে তো ইরাবতী হয়। তবে কি এই কাগজে ইরাবতী বলে তাকে সম্বোধন করা হয়েছে? আরস কি তাকে ভালোবাসে? কোনো কারণে বলতে পারছে না, নয়তো এত আবেগ মিশিয়ে ইরা থেকে ইরাবতী নামটা কেন লিখবে? আর এত রাতে তাকে নিয়ে কিছু লিখেই বা কেন ছিঁড়ে ফেলবে? ভালো না বাসলে ভালোবাসি না এই পর্যন্ত তো সীমাবদ্ধ থাকার কথা ছিল, তাই না? তাছাড়া আরসের চোখের ভাষা সে ভুল পড়েছে, তাও মানতে চাইছিল না মনটা। ইরা একবার শেষ পর্যন্ত চেষ্টা করতে চাইল। যদিও সে তুর্যকে ভয় পায়, তবে এই মুহূর্তে তার কাছে যাওয়াটাই শ্রেয় মনে করল। আরস আর যাই হোক তুর্যের কাছে সব স্বীকার করতে বাধ্য। ইরা ছুটে গেল ভাইয়ের কক্ষের দিকে। বন্ধ দরজায় টোকা দিল কয়েকবার। তুর্য ঘুমিয়েছিল পৃথাকে জড়িয়ে। এত রাতে ঘুমের মধ্যে দরজা ধাক্কাধাক্কিতে বিরক্ত হলো সে। নাক মুখ কুঁচকে বলল, দিনে তো বউটাকে আশেপাশে ঘেঁষতেই দেয় না কেউ, এখন রাতে এসেও বিরক্ত করছে। তুর্য বিছানায় উঠে বসলো। ঢুলু ঢুলু শরীরে এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজার সামনে এত রাতে ইরাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কোঁচকালো। কপালে গুটি কয় ভাঁজ ফেলে প্রশ্ন করলো, এত রাতে কি এখানে? ইরা আমতা আমতা করে জবাব দিল, তো তোমার সাথে কিছু কথা ছিল ভাইয়া। ভেতরে আয়। পৃথা উঠে পড়েছে ইতোমধ্যে। ইরা কক্ষের ভেতরে প্রবেশ করতেই তুর্য জিজ্ঞেস করলো, কি বলবি বল। ইতস্তত করল ইরা। বড় ভাইয়ের সামনে নিজের ভালোবাসার কথাটা বলতে কেমন যেন সংকোচ হচ্ছে। তবে এই মুহূর্তে সে সংকোচ থাকলে চলবে না। নিজের ভালোবাসাকে পেতে হলে সব লজ্জা, সংকোচ এবং ভয়কে জয় করতে হবে তাকে। আরস কোনো প্রতিবন্ধকতায় আবদ্ধ হয়ে চুপ থাকতে পারে, তবে ইরাকে মুখ খুলতেই হবে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো মেয়েটা। দৃঢ় কণ্ঠে বলল, আমি আরস ভাইকে ভালোবাসি। ইরার কথা শুনে চমকালো পৃথা। অবাক কণ্ঠে বলল, কাল তোমাকে দেখতে আসবে আর আজ তুমি এই কথা বলছো? তুর্যের কপাল টান টান করলো। গম্ভীর কণ্ঠে বলল, আর আরস? আমি জানি না, তবে এইটুকু বলে থামল ইরা। তুর্য কপালে ভাঁজ ফেলে আবার প্রশ্ন করল,
তবে কি? ইরা মাথা নুইয়ে ফেলল। ধরা গলায় বলল, তবে আমি তাকে ছাড়া বাঁচব না। অন্য কাউকে বিয়ে করা তো দূরের কথা। তুর্য আর কথা বাড়ালো না, লম্বা লম্বা পা ফেলে কক্ষ থেকে বেরিয়ে গেল। আরসের কক্ষের সামনে গিয়ে ধাক্কা দিল দরজায়। প্রায় সাথে সাথেই দরজা খুলে দিল আরস। সে ভেবেছিল ইরা এসেছে। মেয়েটাকে একটু মন ভরে দেখার আশায় নিজের সাথে যুদ্ধ করে দরজাটা খুলেছিল, কিন্তু সেখানে তুর্যকে দেখে কপালে ভাঁজ পড়ল। সন্ধিয়ান কণ্ঠে বলল, কিছু বলবেন স্যার? তুর্যর দৃষ্টি তীক্ষ্ণ হলো। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো ছেলেটাকে। এই ছেলেটাকে হাড়ে হাড়ে চেনে সে। কখন এর চোখ লাল হয়, কখন কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে, সব জানা। তুর্য কিছুটা ভারী কণ্ঠে প্রশ্ন করল, কেঁদেছিস? আরস অপ্রস্তুত হলো। জোরপূর্বক হেসে জবাব দিল, না না, কাঁদবো কেন? তুর্য এবার আর কোনো ইতিউতি করল না, সরাসরি জিজ্ঞেস করলো, ইরাকে ভালোবাসিস তুই? আরস কি জবাব দেবে এখন? ইরাকে সে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তবে সত্যিটা স্বীকার করতে অনিচ্ছুক। আমতা আমতা শুরু করলো আরস, তো তুতলিয়ে বলল, আমি মানে না মানে। তুর্য যা বোঝার বুঝে নিল। প্রশাসনের এমন এক দায়িত্বশীল বিভাগে তো সে আর বাতাসে স্থান করে নেয়নি। শক্ত কণ্ঠে সে আরসকে প্রশ্ন করল, আগে বলিসনি কেন? মাথা নুইয়ে নিল আরস। বুঝলো তুর্যের থেকে আর কিছু লুকিয়ে লাভ নেই, তাই মিনমিন কণ্ঠে জবাব দিল, আমার কোনো পরিবার নেই স্যার। আমি এতিম, চালচুলোহীন একটা ছেলে। আমার কাছে কোনো ভালো এবং দায়িত্বশীল পরিবার কন্যা দিতে চাইবে না, আমি জানি। আমি ইরাকে ভালোবাসতে চাইনি, তবু কিভাবে যেন হয়ে গেছে। আমাকে মাফ করে দিন স্যার। কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা থাপ্পড় পড়ল আরসের গালে। চমকালো সে, গালে হাত দিয়ে বলল, আমাকে বাক্য সম্পূর্ণ করার আগেই তার অন্য গালে থাপ্পড় পড়ল আরেকটা। সাথে সাথেই রুক্ষ স্বরে তুর্য বলল, তোর পরিবার নেই? তাহলে আমি কে? আমাকে কেন তুই আপন ভাবতে পারিসনি? এতটুকু বলে থামল তুর্য। একটু সময় নিয়ে আবার বলল, এতদিন এতভাবে তোর সাথে রইলাম, নিজের বাড়িতে নিয়ে এলাম, বাবা মায়ের হত্যার প্রতিশোধ আপন মনে করে নিজের কাঁধে তুলে নিলাম। তোকে আমি নিজের ভাই ছাড়া অন্য কোনো নজরে দেখিনি কখনো, অথচ তুই আমাকে আজ বাইরের মানুষ বানিয়ে দিলি। কত সহজে বলে দিলি পরিবার নেই তোর। ইরা ও পৃথা ইতোমধ্যে এসে দাঁড়িয়েছে ঘটনাস্থলে। তুর্য আরসকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক হাতে চেপে ধরল আরসের হাত আর অন্য হাতে ইরার হাত। দুজনকে টেনে নিয়ে গিয়ে দাঁড় করালো বসার কক্ষে। গলা উঁচিয়ে ডাকলো, মা, বাবা, চাচা, চাচিরা, কই বাড়ির সবাই? কোথায় তোমরা? তুর্যের হাঁক ডাকে একটু সময়ের মধ্যেই বাড়ির সকলে উপস্থিত হলো বসার কক্ষে। তাহমিনা বেগম কপট রাগ দেখিয়ে বললেন, এত রাতে ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? নিজে তো ঘুমাবে না, আমাদেরকেও ঘুমাতে দেবে না নাকি? তুর্য তেমন পাত্তা দিল না মায়ের কথাই। ইরা আর আরসের দিকে তাকিয়ে বলল, আমাকে উল্টাপাল্টা কথা না বলে তোমাদের আদরের মেয়ে আর এই পরিবারহীন ছেলেকে জিজ্ঞেস করো কি হয়েছে। এত রাতে ছাগলের মতো চিৎকার করে তোমাদের শুধু শুধু ডাকিনি আমি। তাহমিনা বেগম ভ্রু কোঁচকালেন। এরা আবার কি করলো যে তুর্য এত রাতে চিৎকার চেঁচামেচি শুরু করেছে? ঘটনা কঠিন না হলে তো এমন করার কথা নয়। তাহমিনা বেগম তাকালেন ইরার দিকে, সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমতা আমতা করলো ইরা, তবে বলল না কিছুই। তুর্য ধমকে উঠল সাথে সাথে, রুক্ষ কণ্ঠে বলল, কি হলো, এখন বলছিস না কেন? ইরা ইতস্তত করল, তবে চুপ করে রইল না আর। লাজ লজ্জা বিসর্জন দিয়ে সকলের সামনে বলল, আমি আরস ভাইকে ভালোবাসি। ছোট্ট একটা বাক্য, তবে বজ্রের মতো পড়ল উপস্থিত সকলের মধ্যে। রাত পোহালে যে মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে, সে কিনা এই মধ্যরাতে বলছে অন্য কাউকে ভালোবাসে। কুলসুম বেগম ঠাস করে একটা থাপ্পড় মারলেন মেয়ের গালে। হুঙ্কার তুলে বললেন, ছাড় দিয়েছি বলে তুই বেশ সাহস পেয়ে গেছিস। ভালোবাসিস? কাল তোকে দেখতে আসবে আর তুই আজ বলছিস অন্য কাউকে ভালোবাসিস? নির্লজ্জ মেয়ে। নিজের কথা শেষ করে কুলসুম বেগম মেয়ের গালে আর একটা থাপ্পড় মারতে উদ্যত হলেন,
কেউ কিছু বলার আগে আরুষ এসে রুখে দাঁড়ালো তার সামনে। অনুরোধ করে বলল, ওকে মারবেন না, ওর বয়স অল্প, একটা ভুল করে ফেলেছে। আমার মতো একটা পরিবারহীন এতিম ছেলেকে ভালোবেসে ফেলেছে। আজ যদি আমার পরিবার থাকতো, হয়তো আমি আমার ভালোবাসাকে নিজের করে পেতাম, কিন্তু তা নেই। ওকে আমি কোনো আশা দেইনি, অন্যত্র বিয়ে হবে ওর, তবু ওকে আর মারবেন না এভাবে। তাহমিনা বেগমের মায়া হলো। আরশের কষ্ট একটু হলেও আঘাত করলো তার হৃদয়ে। আজ যদি সে আর মোজাম্মেল চৌধুরী মারা যেতেন, তাহলে তার ছেলেদের হয়তো এমন এক পরিস্থিতির সম্মুখীন হতে হতো। আরশের দিকে এগিয়ে গেলেন তিনি। ছেলেটার গালে হাত রেখে বললেন, কে বলেছে তুমি পরিবারহীন? তুমি আমার ছেলে, আজ থেকে আমার 4 ছেলে। আমায় মা বলে ডাকো একবার। আরশের চোখ জোড়া ছলছল করে উঠল। তার মা? তাহমিনা বেগম তার মা? সে আবারও কাউকে মা বলে ডাকতে পারবে? এই তুর্যকে পেয়ে সে একজন বন্ধু পেয়েছে, ভাই পেয়েছে, এখন একজন মা পেয়েছে, পরিবার পেয়েছে। আরশ আবেগপ্রবণ হয়ে পড়ল। হুট করে জড়িয়ে ধরল তাহমিনা বেগমকে, ধরা গলায় ডাকল, মা। তাহমিনা বেগম হাসলেন। কিঞ্চিত সময় নিয়ে হাত বুলিয়ে দিলেন আরশের মাথায়। অতঃপর নিজের থেকে ছাড়িয়ে ফিরে তাকালেন কুলসুম বেগমের দিকে। নরম কণ্ঠে বললেন, তোর মেয়েকে আমার ছেলের জন্য দিবি না কুলসুম? কুলসুম বেগম ইতস্তত করলেন। আরশকে ভালো লাগে তার, বেশ কয়েকদিন ধরেই তো এ বাড়িতে দেখছে তাকে। তার উপর পরিবারহীন এতিম। প্রথম দিন থেকে আরশের প্রতি তার আলাদা একটা টান ছিল। কিন্তু কাল যে পাত্রপক্ষ আসবে, তাদের কি হবে? যেহেতু ইরাকে বিয়ে বাড়িতে দেখে আগেই পছন্দ করে রেখেছেন তারা, সেহেতু কাল দেখে অপছন্দ করবেন এমন হওয়ার সম্ভাবনা নেই। কুলসুম বেগম অস্থির হলেন, চিন্তিত সুরে বললেন, কিন্তু কাল ওরা? তা আমি বুঝে নিব, তোকে চিন্তা করতে হবে না। তাহমিনা বেগমের আশ্বাসে ভরসা পেল সবাই। সিদ্ধান্ত হলো 1 সপ্তাহ পর শুক্রবার হবে আরশ আর ইরার বিয়ে। আবেগে চোখ ছলছল করে উঠল প্রেমিক যুগলের। যাক, অবশেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে এক হবে তারা। নিজেদের ভালোবাসাকে আপন করে পাবে। হারালে কাঁদতে হবে না, আর কষ্টও পেতে হবে না। এই সব হয়েছে তুর্যের জন্য। মনে মনে তাকে কৃতজ্ঞতা জানালো আরশ আর ইরা দুজনেই। তবে এই কৃতজ্ঞতা কিছু মুহূর্তের ব্যবধানে আর থাকলো না। বড়রা বসার কক্ষ থেকে সরতেই তুর্য বলল, এই 1 সপ্তাহ আরশের সাথে ইরার সব দেখা সাক্ষাৎ যোগাযোগ বন্ধ থাকবে। আরশ আর ইরা দুজনেই চমকালো। এত বাধা বিপত্তি পেরিয়ে দুজন দুজনের মনের কথা জানলো, বিয়ে ঠিক হলো। এখন তুর্য বলছে দেখা সাক্ষাৎ বন্ধ। এভাবে চললে কিভাবে হবে? বিয়ের আগে দুজনের মধ্যেকার সম্পর্কের একটু উন্নতি হলেও তো একে অপরের সাথে সাক্ষাৎ প্রয়োজন। তাছাড়া এই 2 দিন আরশকে ইরা বারবার ফিরিয়ে দিয়েছে, সে বিষয়ে মেয়েটা কাছে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আরশ একটু পাশ ঘেঁষে দাঁড়ালো তুর্যের। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কিন্তু স্যার। এতটুকু বলেই থামতে হলো তাকে। তুর্য দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, নিজেকে পরিবারহীন বলার শাস্তি এটা তোর। তারপর তাকালো তৌফিক আর তারেকের দিকে, আদেশ দিয়ে বলল, এ দুটো যাতে কোনোভাবে দেখা সাক্ষাৎ না করতে পারে বা কোনো ধরনের যোগাযোগ করতে না পারে, সে দায়িত্ব তোদের। আমি যদি কোনোভাবে শুনি আরশ আর ইরার মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে, তবে তোরা শেষ। কথাটা বলে তুর্য আর দাঁড়ালো না সেখানে। পৃথাকে নিয়ে চলে গেল নিজ কক্ষে। তৌফিক তারেকও তাদের দায়িত্ব পালনে তৎপর হলো সাথে সাথে। আরশ ও ইরাকে দূরে সরাতে একজন আরশকে টেনে নিয়ে গেল তার কক্ষের দিকে, অন্যজন ইরাকে। আরশ হাঁটতে হাঁটতে অসহায় দৃষ্টিতে তাকালো পেছনে ঘুরে। সে তো ভুল কিছু বলেনি, সে তো সত্যিই পরিবারহীন। এর জন্য তুর্য তাকে এত বড় একটা শাস্তি দেবে? নিজের প্রিয় মানুষটার থেকে গোটা 1 সপ্তাহ এখন দূরে দূরে সরে থাকতে হবে তাকে, তাও কিনা আবার একই বাড়িতে থেকে। দেখতে দেখতে বিয়ের দিন যত ঘনিয়ে আসছে, তত যেন বাড়ির কাজ বাড়ছে। বাড়ির সকলের সাথে পৃথাও হাতে হাত লাগিয়ে কাজ করছে। হাজার হলেও
এ বাড়ির বউ, হাজার হলেও এ বাড়ির বউ বলে কথা, সে কি আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারে নাকি? তুর্যের বারণ থাকা সত্ত্বেও খাওয়া নাওয়া ছেড়ে ছুটোছুটি বাড়ির কাজ করছে মেয়েটা। প্রায় রাত 12টার অধিক। কাজ শেষে কেবলই কক্ষে প্রবেশ করল পৃথা। ক্লান্তিতে গা এলিয়ে দিল বিছানায়। তার পিছু পিছু তুর্যও এলো কক্ষে, হাতে খাবারের থালা। বিছানায় পৃথার পাশে বসে বলল, ওঠো, খেয়ে নেবে। পৃথা উঠল না, নাক মুখ কুচকে বলল, আমি খেয়েছি তো। তুর্য হাতের থালায় ভাত মাখতে মাখতে বলল, কতটুকু খেয়েছো দেখেছি আমি। তাতে না আমার বাচ্চার পেট ভরেছে আর না আমার বউয়ের। খেয়ে নাও তাড়াতাড়ি। পৃথা উঠে বসল, ঠোঁট উল্টে বলল, খেলেই বমি পাই তো। বমি পেলে বমি করবে, তবুও খেতে হবে। পৃথা আর না করল না। এমনিতেও পেটে কেমন ক্ষুধা ক্ষুধা অনুভব করছে, তাই তুর্যের কথা মেনে নিল চুপচাপ।